আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে যে পঙ্গু হাসপাতালে একটা স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন, হাসপাতালের চিকিৎসারত যারা আমাদের এই আন্দোলনে, বিগত জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে। তো ওনারা সেখানে দেখতে যেয়ে দুটো ফ্লোরে এই আন্দোলনের আহতরা চিকিৎসা নিচ্ছিলেন। একটা ফ্লোর মানে চতুর্থ তলায় উনি গিয়েছিলেন। তাদেরকে কিছুক্ষণ দেখে উনি যখন চলে যান তখন তৃতীয় তলায় যারা ছিলেন তারা আপত্তি করেছেন যে আমাদের তো দেখতে আসলেন না, আমাদের সঙ্গে তো কথা বললেন না, আপনি স্বাস্থ্য উপদেষ্টা, আমাদের তো কিছু কথা আছে, আমাদের সুচিকিৎসা নিয়ে আপনারা দেখছেন না কেন, সুচিকিৎসার দিকে নজর দিচ্ছেন না কেন, এবং আমাদের যে ক্ষতিপূরণটা দেওয়ার কথা ছিল 1 লাখ টাকা করে সবাইকে, সেটা তো আমরা কেউ পাইনি, অথবা 2-1 পেলেও বাকি ম্যাক্সিমাম পাইনি। এই বিষয়গুলো নিয়ে ওনারা আলাপ করতে চেয়েছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তার এগুলো শোনার সময় ছিল না। উনি যখন তাদের সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলেন তখন এই আহত লোকগুলো ওনার গতিরোধ করেন এবং তারপর স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে তারা আটকান এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজের গাড়ি রেখে অন্য গাড়িতে সারা কুককে নিয়ে চলে আসেন। এই ছিল ঘটনা। এই ঘটনা কালকে সকালের, কালকে মানে 13 নভেম্বর সোমবারের ঘটনাটা। যখন স্বাস্থ্য উপদেষ্টা পালিয়ে চলে এলেন তখন এই আহতরা নিচে নেমে রাস্তা অবরোধ করলেন, সামনের রাস্তাটা। পঙ্গু হাসপাতালের পাশে কিন্তু চক্ষু ইনস্টিটিউট, সেই চক্ষু ইনস্টিটিউটেও অনেক রোগী ছিলেন যারা নাকি আন্দোলনে ছড়াগুলি, রাবার বুলেট এগুলি লেগে চোখে তারা আহত হয়েছিলেন এবং তারাও এসে এখানে যোগ দেন যে তাদেরকেও তো দেখতে গেল না। এবং দেখাটা ইম্পর্টেন্ট না, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নিজে ডাক্তার না, উনি একজন গৃহবধূই ছিলেন দীর্ঘদিন গ্রামীণ থেকে সরে যাওয়ার পর। তো উনি দেখতে গেলেই তাদের রোগ ভালো হয়ে যেত তা কিন্তু নয়, বাট ওনাদের কিছু অভিযোগ ছিল চিকিৎসা বিষয় এবং একটা সহানুভূতি ওনারা চেয়েছিলেন যে এই উপদেশটা হয়েছে, তার এই মহিলাকে এবং এদের মতো লোককে উপদেষ্টা দ্বারা যে হতে পেরেছেন সেটা কিন্তু এই যারা আহত আজকে তাদেরই ত্যাগের ফল। কিন্তু মাথায় রাখবেন না একটা জিনিস, এরা নিজেদের জীবনের এই যে কেউ আহত হয়েছেন, কেউ চোখ নষ্ট করেছেন, তাদের ত্যাগের ফলেই কিন্তু নূরজাহান বেগম এবং ওনাদের মতো যাদের নাকি আন্দোলনে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিল না, আন্দোলনের আগে পাশে নূরজাহান বেগমকে কখনো কেউ দেখেছেন? কেউ দেখেননি। তো এদের ত্যাগের ফলে উনি মন্ত্রী হয়েছেন অথবা উপদেষ্টা হয়েছেন, মন্ত্রীর মর্যাদায়, মন্ত্রী তো বলা যায়। তো যারা ত্যাগ করলো আর যারা পেল মন্ত্রিত্ব, তো তারা আশা করতে পারে না যে তাদের যে সুচিকিৎসা হচ্ছে না এটাকে দেখবেন। এবং দেখুন, আন্দোলনে যখন নাকি সরকার পতন ঘটলো তখন এই ছাত্ররা এবং সাধারণ মানুষের প্রধান দাবিটা কি ছিল বলুন তো? আপনারা মনে করতে পারবেন। প্রধান দাবিটা ছিল 1 নম্বর দাবি, আপনারাও নির্বাচন করবেন, সংস্কার করবেন, সব ঠিক আছে, কিন্তু প্রধান দাবিটা কিন্তু ছিল যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের ক্ষতিপূরণ। এই এত বড় একটা আন্দোলন যারা এত বড় ত্যাগ স্বীকার করলো, সেই ত্যাগের জন্য এইটুকু তারা চাইতে পারে না? ছাত্ররাও চেয়েছে, পেয়েছে কি? বড় বড় নাটক পেয়েছে। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কিছু অবসরপ্রাপ্ত লোককে এনে মন্ত্রী বানানো হয়েছে, মানে উপদেষ্টা বানানো হয়েছে, এবং লটারির মতো 2-1 জন লোককে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে উপদেষ্টা বানানো হয়েছে, 3 জনকে, সব মিলিয়ে যা দেখলাম। এবং উপদেষ্টা হওয়ার পর তারাও দিগ্বাজি বলে, তারা এখন বিরাট একটা পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে। কেন বললাম সেটা আমি বলি, আপনার আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। এই যে তারা এখন অবরোধ করলো, তারা বললো স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে, এবং স্বাস্থ্য উপদেষ্টা তো ক্ষমা চাওয়ার মতো অপরাধ করেছেন, যদি ক্ষমা চাইবেন না কেন? কেন সরকার ঘোষিত যে ক্ষতিপূরণের টাকাটা, চিকিৎসার জন্য যে টাকাটা দেওয়ার কথা চিকিৎসার জন্য, সেই টাকাটা কেন এতদিনে ঠিকঠাক মতো যাচ্ছে না? তারা নাকি যাচাই বাছাই করছে। তো যাচাই বাছাই করতে এতদিন লাগে? আমরা তাদের জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। এটা কি মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে? কোন মানুষগুলিকে? যে মানুষগুলোর কারণে আপনারা আজকে ওখানে মন্ত্রী হতে পেরেছেন, উপদেষ্টা হতে পেরেছেন, তাদেরকে আপনারা হাইকোর্ট দেখাচ্ছেন।
দেখুন, যখন নাকি স্বাস্থ্য উপদেষ্টা আসবে বলে তাদের মধ্যে ধারণা থাকলো না, এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলো এবং বলল, তারা দাবি করলো যে উপদেষ্টাদের কমপক্ষে ৩-৪ জন উপদেষ্টাকে আসতে হবে তাদের কাছে, তাদের কথা শুনতে হবে। কালকে সারাদিন এই নাটক চলেছে। সকাল 12টা থেকে শুরু হয়েছে, দুপুর 12টা থেকে সারা রাত চলেছে। আমি রাত্রে যখন ঘুমাতে যাই তখন আমি কোনো সুখবর পেয়ে ঘুমাতে যাইনি। রাত্রে আমি ঘুমাতে গেছি কালকে 1টার দিকে। তখন পর্যন্ত তারা রাস্তার মধ্যে অবরোধ করেছিল আর রাস্তার মধ্যে শুয়েছিল। যারা হুইল চেয়ার নিয়েছিল হুইল চেয়ার নিয়েছিল, অনেকে হাসপাতাল থেকে বেড নিয়ে তোষক নিয়ে এসে সেই রাস্তার মধ্যে শুয়েছিল আহত অবস্থায়, কারণ চোখে অন্ধকার, চোখ দেখছে না। এই লোকগুলি এখানে ছিল এই অবস্থায়। তারপর রাত্র 2টার দিকে 4 জন উপদেষ্টা গিয়েছেন। আমি একটা শিরোনাম পড়ি, শিরোনামটা কি? গভীর রাতে ছুটে গেলেন 4 উপদেষ্টা, হাসপাতালে ফিরলেন আহতরা। এটা আজকে সকালে অনলাইনে এই নিউজটা আমি পেলাম। আমি এই হেডলাইনের কিন্তু 2টো শব্দকে আপনাকে দেখাচ্ছি। সেই শব্দ দুটো কি? ছুটে গেলেন। ছুটে গেলেন মানে কি ভাই? ছুটে গেলেন মানে কি? মানে দৌড়ে চলে গেলেন। মানুষ কখন ছুটে যায়? যখন খুব তাড়া থাকে, দ্রুত বেগে যায়। ঘটনা ঘটেছে দুপুর 12টায়। দুপুর 12টার সময় তারা 4 জন উপদেষ্টাকে চেয়েছেন, যে একাধিক উপদেষ্টা, 3 জন উপদেষ্টা অথবা 4 জন উপদেষ্টা, কোথাও পড়েছে 3 জন, কোথাও পড়েছে 4 জনের কথা। তারা দাবি করেছে আসতে হবে। ওনারা 14 ঘন্টা পরে গিয়েছেন। এটাকে ছুটে যাওয়া বলে? এতক্ষণ লাগলো কেন আপনাদের ওখানে যেতে? আপনারা কি লাট সাহেব হয়েছেন ভাই? কি লাট সাহেব আপনারা হয়েছেন যে আহত ছেলেগুলো, আহত লোকগুলো ওখানে রাস্তার মধ্যে পড়ে আছে, আপনাদের যেতে পারেন না? এই সরকার দায়িত্বে আসার পর সবচেয়ে বড় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল যাদের কারণে, যাদের ত্যাগের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে, সেই ত্যাগী লোকগুলোর ত্যাগের স্বীকৃতি দেওয়া, তাদের সুচিকিৎসা করা। এক অথর্ব মহিলাকে বানিয়ে রাখছে স্বাস্থ্য উপদেষ্টা, সে বোঝেও না কিছু, মানে সে নিজের চিকিৎসা নিয়ে ব্যস্ত। নিজেদের মাঝখানে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে, এই খবর তো পেলাম। তাহলে যারা দেশের জন্য, জাতির জন্য এত বড় ত্যাগ করলো, তাদের জন্য আপনাদের এই প্রতিদান। আর এই প্রতিদান করে, এই মানসিকতা নিয়ে আপনার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, দেশকে সামনের দিকে অগ্রসর করবেন, দেশের সংস্কার করবেন। আমি আপনাদের উপর কোনো ভরসা রাখতে পারছি না, সরি টু সে। আর দেখেন, যারা 2 দিন আগে ছাত্র ছিল তাদের একজনের কথা আমি শুনে বলি আপনাদেরকে। উপদেষ্টারা কিন্তু ভুল স্বীকার করছেন, ওখানে যা তারা বলছেন আমরা ভুল স্বীকার করেছি। এদের মধ্যে একজন মাহফুজ আলম, উনি দেখেন কি বলেছেন, ওনার কথাটা বলে আমি শেষ করব। উনি বলেছেন, এখন এখানে আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয়। কেন সময় নয়? কেন আপনার সময় হবে না ভাই? এখন উপযুক্ত সময় না। আপনি কে যে আপনি উপযুক্ত? আপনি ওইখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না কেন? শোনা না শোনার কি আছে ভাই? দাবি তো সিম্পল, তাদের চিকিৎসা চাই। তারপরে কি বলছে, আপনারা কাল 2টার সময় সচিবালয়ে আসেন। এই আহত লোকগুলি সচিবালয়ে যাবে? সচিবালয়ে তো যাওয়া উচিত তাদের কাছে। মানে গ্রামে একটা প্রবাদ আছে না, যে 2 দিনের বৈরাগী ভাতের করে অন্ন, এদের হয়েছে এই অবস্থা। এখন আহত লোকদের সচিবালয়ে যেতে হবে। আবার বলতেছে কি, সেখানে আলোচনার ভিত্তিতে একটা রূপরেখা প্রণয়ন করা হবে। উনি আছে ওনার তাত্ত্বিক আলাপ নিয়া, সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। ডিসেম্বরের মধ্যে সবাই বাঁচবে তো ভাই? সবাই বেঁচে থাকবে তো? এটা কাদের সঙ্গে আমরা আছি? এটা কাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি? যারা এদেশের সাধারণ মানুষ, ঘরের থেকে বেরিয়েছে, কিশোর ছেলে, সে গুলি খেয়েছে, গুলি খেয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, তার চিকিৎসার জন্য এখন আলোচনা করা যাবে না, রূপরেখা বাস্তবায়ন করতে হবে। আগামীকালকে সচিবালয়ে আসেন। মানে ওনারা সচিবালয়ে ঢুকে ওইখান থেকে বেরোতে পারতেছেন না। সচিবালয় যেদিন হাসপাতালে যাবে, সচিবালয় যেদিন এই রোগীদের কাছে যাবে, আমরা সেই দিনই আশা করতে পারবো যে এরা কিছু করতে পারবে। সবাইকে হাইকোর্ট দেখাচ্ছে, সচিবালয় দেখাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকে, আমি জানি আমার কথা অনেকে বিরক্ত হন যে আমি বেশি আবেগপ্রবণ হয়ে যাই, আমি বেশি
মানে অনেকে বলে চিৎকার চেঁচামেচি করি, বলে অনেকে, আমি এটা করতে থাকবো। তাদের প্রতি আমি দুঃখ জানাচ্ছি যে আমি এটা করতে থাকবো, আপনাদের কথাই মানবো না ভাই। এগুলি আবেগের ব্যাপার, ইমোশনের ব্যাপার। কে কি করেছে সব জানি। গত 14টা বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি কি করেছি সেটাও আপনারা জানেন। রিস্ক আমিও নিয়েছি ভাই, আপনাদের যে কোনো অংশ কম নেই। আপনারা তো শেষে 36 দিন, আর এর আগে কত 36 মাস আমি কি বলেছি দেখুন, ইউটিউবে যে খুলে দেখুন, যে আমাকে জ্ঞান দিয়েন না। আমার এই আবেগ জাস্টিফাইড আবেগ, এই আবেগ আমি প্রকাশ করেই চলবো। কেন আপনারা এই কথা বললেন রাত্রেবেলা? মাহফুজ আলম কেন বললো যে এখানে কথা বলার পরিবেশ, মানে কথা বলার সময় না? তারা রাস্তায় শুয়ে আছে আর আপনি বলতেছেন যে এখানে কথা বলার সময় না। আপনারা ওখানে বসেই তো সমাধান করে দিয়ে আসতে পারতেন। কালকে তাদের সচিবালয়ে যেতে হবে। সরি, আপনাদের আচরণ দেখে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু নেই আমাদের। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।